আওয়ামী লীগের তো সবাই অপরাধ করে নাই, যারা ওই অর্থে মানে লঘু অপরাধ করেছে বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের কর্মী ছিল কিন্তু গণহত্যার সাথে সম্পৃক্ত না, তাদেরকে আসলে জামিন দেওয়া উচিত না? ওনারা 18 কোটা সংস্কার আন্দোলনে কিন্তু ছিল, সংগঠক হিসেবে ছিল। আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওইটুকু আমরা স্বীকারও করি, ওই মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই আন্দোলনে তখনও তো 18 সালে তো শেখ হাসিনা একজন স্বৈরাচার, এর আগেও তো তিনি 14তে ভোট লুটপাট করেছেন, 18তে লুটপাট করেছেন। তাহলে মাদার অফ এডুকেশন, জননী, এই হিসাবে তো তার আখ্যায়িত করার কিছু ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের জনাব সার্জিস আলম তিনি ওই সময়ে বেশ মানে অনেক কিছু ভোগ করতে পেরেছেন, এটি পরবর্তীতে নিজেই বলেছেন যে দেখেন আপনারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে মিস করবেন। ওই সময় আমরা মন চাইছে অমুক উপদেষ্টার বাড়িতে ঢুকে গিয়েছি, মন চাইছে অমুক সচিবের রুমে ঢুকে গিয়েছি, এটা তো আর আমরা আর পারবো না। এই ভিডিও নিশ্চয়ই আপনিও দেখেছেন। ঠিক এইভাবে তার বক্তব্যগুলো আমরা শুনেছিলাম। তার মানে কি? তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি তারা সুবিধাভোগী ছিল। এই জন্য আমাদের সার্জিস আলম তিনি কিন্তু বলছিলেন যে স্টেটম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকা উচিত। এমনকি তাদের আরো অনেক নেতৃবৃন্দ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ যে সময় ঘোষণা করা হয়, তারা বারবার বলছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং এই বক্তব্য আপনি শুনেছেন, তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমনকি তারা যে দলের সাথে এই মুহূর্তে জোটে আছে সেই দলও তো বারবার বলছিল পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এনসিপি শুরুতে তাদের আমি ব্যাপক সাড়া দেখেছি। আমার কাছে মনে হয়েছিল যে যারা গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটি দল হওয়া দরকার, কারণ আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে গেছে। কবে ফিরবে বা ফেরার আদৌ প্রয়োজন আছে কিনা বা ফেরা উচিত কিনা, নানান ধরনের চিন্তার জায়গা থেকে মানুষ ভাবছিল যে এনসিপি বিকল্প। এবং সেই বিকল্প চিন্তা আমরা তাদের মধ্যে দেখেছি। অনেকে এনসিপির প্রতি আশান্বিত হয়ে ভরসা করে দেশের বাইরে তাদের উজ্জ্বল কেরিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশে এসেছিল, যেমন একজন ডাক্তার জারা। পরবর্তীতে এনসিপি যে সময় জামাতের সাথে জটে গেল, ডাক্তার জারা থেকে শুরু করে এরকম যারা ছিল সম্ভাবনাময়ী, তারা অধিকাংশই আসলে এনসিপি ত্যাগ করেছে। দেখেন এনসিপি কেন বারবার বলছিল যে জামাত ইসলাম বাংলাদেশে সংস্কার চায় না, পিআরের নামে প্রতারণা করছে, এই কথা নাহিদ ইসলাম নিজে বলেছিল। নাহিদ ইসলাম আরো বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। এমনকি জামাত সম্পর্কে তার আরো অনেক নেতিবাচক মন্তব্য আমরা শুনেছি। আমার মাঝে মধ্যে নিজের কাছে প্রশ্ন তৈরি হয় যে নাহিদ ইসলাম বললো যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, সেই নাহিদ ইসলাম কি করে জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো? এবং আরো আমার খুব দুঃখ লাগে যেখানে নাহিদ ইসলামের আহ্বানে, তার এক দফার আহ্বানে দেশের সমস্ত জনগণ, এমনকি আমি সহ আপনি, আমরা সবাই, সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এমনকি সরকারের একটি অংশ, আমলাদের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, তারা সবাই রাজপথে নামলো। সেই নাহিদ ইসলাম কিভাবে, যারা এই দেশের জন্মে বিশ্বাস করে নাই, কিভাবে আসলে তাদের সাথে তাদের নেতৃত্ব মেনে জোটে গেল আমি জানি না। নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনিও শুনেছেন, তিনি কি বলেছে? তিনি বলেছে যে জামাত সংস্কার নামে ভণ্ডামি করছে, জামাত স্বাধীনতা চায় না, জামাত সার্বভৌমত্ব চায় না, জামাত মানচিত্রের জন্য থ্রেট, বলে না এই ধরনের কথাবার্তা বলছে তো। এমনকি তিনি আরো বলেছেন যে জামাত আসলে ভারতের তৈরি একটি দল। এত কথাবার্তা বলার পরেও আবার জামাতের সাথে এনসিপি কেন জোটে গেল আমি জানি না। আচ্ছা, আরো দেখেন যে জামাত ইসলাম তো একটা ইসলামিক দল, শরিয়া আইন কায়েম করতে চাই। সেখানে হাসনাত আব্দুল্লাহ, যিনি জামাতের কাছে অত্যন্ত জনপ্রিয়, তিনি বলেছিলেন যে জামাত ইসলাম কি ইসলামিক দল? এ ধরনের প্রশ্ন সাংবাদিকদের কাছে তিনি নিজে করেছিলেন। এরকম অসংখ্য কথাবার্তা কিন্তু আমরা দেখেছি যে জামাত সম্পর্কে এনসিপি নেতৃবৃন্দ বলেছে। তারপরেও সেই এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে, ওই যে পুরাতন বন্দোবস্তের কথা বললেন না, পরবর্তীতে একটু মার্জিত ভাষায় বললেন যে আমাদের যারা আসলে সিনিয়র রাজনীতিবিদ, তো সেই পুরাতন বন্দোবস্তের সাথে কেন আসলে এনসিপি গুলো আমি জানি না। এনসিপির কাছ থেকে তো মানুষের অনেক প্রত্যাশা ছিল, আমারও ছিল, কারণ বাংলাদেশে বিএনপি বড় একটি দল। তো যদি আপনি গণতান্ত্রিক সৌন্দর্য আপনি বাড়াতে চান বা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনি বিশ্বের বুকে মাথা উঁচু করে দেখাতে চান, তো সেক্ষেত্রে আরেকটি বড় দল দরকার ছিল। এখন সেই বড় দল কি আসলে এনসিপি হবে নাকি জামাত ইসলাম হবে? মানুষ ওই সময় যে সম্ভাবনা দেখছিল যে এনসিপির নেতৃত্বে আর একটা জোট হইতে পারে, তাই না? আবার সেটা বিকল্প একটি জোট, কিন্তু সেইটা হয়ে গেল আবার জামাতের নেতৃত্বে এনসিপি জোট, মানে খুবই দুঃখজনক। তো এই বিষয়গুলো আমাদেরকে মাঝে মধ্যে পীড়া দেয় যে আমরা কি আসলে নতুন বন্দোবস্তের নামে আমরা কি আসলে এটি চেয়েছিলাম? আচ্ছা, তারপরে তিনি আরো যে বক্তব্য এখানে উত্থাপন করলেন যে আওয়ামী লীগ ফিরলে তার জন্য দায়ী থাকবে আসলে আপনার বিএনপি, যে কথা তিনি বললেন, আমি এর উল্টো কথা বলেছিলাম। কেন বলেছিলাম সেই ব্যাখ্যা দিই, শোনেন। এই যে জামাত ইসলামের যে হঠকারী রাজনীতি, সরকারকে একদিনে ফেলিয়ে দিবে, সরকারকে এক সপ্তাহের মধ্যে ফেলিয়ে দিবে, গণ অভ্যুত্থানের হুমকি, মানে এই যে প্রতিনিয়ত হুমকি দেওয়া, সরকার সম্পর্কে মিথ্যাচার করা, নানান ধরনের অপতথ্য প্রচার করা, এমনকি তাদের বট বাহিনী তো রয়েছে, এই বট বাহিনীর যে শাখা রয়েছে সেই শাখার সদস্যরা প্রতিনিয়ত মিথ্যাচার, মিথ্যা ভিডিও বানানো এবং
অনেকগুলো তাদের পেজ রয়েছে, সেখান থেকে ভুয়া ফটো কার্ড ছড়িয়ে দেওয়া নানান কাজগুলো তারা করছে এবং এইভাবে আসলে রাষ্ট্রকে আনস্টেবল করার নানান ধরনের পায়তারা আমি লক্ষ্য করছি। যে জন্য আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তখনই ফিরতে পারবে যখন আসলে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, এবং সেই অস্বাভাবিক পরিস্থিতি আসলে বাংলাদেশে সৃষ্টি করছে এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি এর সাথে আসলে যুক্ত হয়েছে। এখন বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাই না, আওয়ামী লীগের তো সবাই অপরাধ করে নাই, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে আপনারাই বলেছেন মামলাবাজি, তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকে অ্যারেস্ট হয়েছে, নির্বিচারে অ্যারেস্ট হয়েছে। যারা ওই অর্থে মানে লঘু অপরাধ করেছে বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের কর্মী ছিল কিন্তু গণহত্যার সাথে সম্পৃক্ত না, তাদেরকে আসলে জামিন দেওয়া উচিত না? আমি মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতার জন্যই এটা করা উচিত। আচ্ছা, তারপরে দেখেন আরো বলা হলো যে বিএনপি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। জয় বাংলা স্লোগান আমরা 2 বার শুনেছি এনসিপির মিছিলে, সমাবেশে, এমনকি এই জুলাই পদযাত্রার সময়। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের লোকজনকে এই মুহূর্তে পুনর্বাসন কারা করছে? এনসিপি করছে। দেখেন, এর আগে জামাতের আমি গতকাল যে বক্তব্য দিয়েছি যে গণঅভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে জামাতের আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে। এখন আমি জানি না আমাদের সার্জিস আলম তারা এই বিষয়গুলো নিয়ে এখন আর কেন মন্তব্য করে না, যে বর্তমানে যে জামাতের আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো সেই জামাতের আমিরের বর্তমান অবস্থানটা কি? দেখেন, আমি যতটুকু জানি যে জামাতের নেতৃবৃন্দ কি করে জানেন, গ্রাম বাংলায় তারা যে সময় আসলে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করতে যায় প্রশাসনে বা মানে থানায়, তাদের যে সোর্স রয়েছে জামাতে, তারা আসলে জানিয়ে দেয়। এরপরে জামাতের নেতৃবৃন্দ যেটা করে, আওয়ামী লীগের ওই নেতাদেরকে ফোন করে বলে পুলিশ যাচ্ছে, ভেগে পড়ো, সটকে পড়ো। এইভাবে কিন্তু পুনর্বাসন করেছে। আমি 2 মিনিটে শেষ করি। তারপরে দেখেন যে কয়েকদিন আগে জামাতের একজন এমপি ইলিয়াস মোল্লা, ফরিদপুর এক আসনে, তিনি কি বললেন? তিনি বললেন যে আওয়ামী লীগের লোকজন যদি আমাদেরকে ভোট না দিত আমরা কি এত আসন পাইতাম? আমি কি এমপি হতে পারতাম? তার মানে কি? তার মানে নির্বাচনের আগে আওয়ামী লীগের সব থেকে বেশি পুনর্বাসন করেছে কে? জামাত ইসলাম। আচ্ছা, আরো দেখেন জামাতের আরেকজন নেতা, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, সে বলেছিল যারা আসলে আওয়ামী লীগ করেন যদি জামাতে যোগদান করেন তাদের সমস্ত দায় দায়িত্ব জামাত নিবে, বলে নাই? আচ্ছা, নাহিদ ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপকভাবে আসলে সমালোচনা সৃষ্টি হয়েছিল। নাহিদ ইসলাম বলেছিল যারা আসলে ছাত্রলীগ করেছেন, যারা অপরাধ করেননি, তারা আমাদের দলে যুক্ত হতে পারেন। আমি কিন্তু সঠিক বক্তব্যই আমি উত্থাপন করলাম যে অপরাধ করেননি। আচ্ছা, যেখানে আপনারা বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, ছাত্রলীগ যুবলীগের সবার বিচার হওয়া দরকার, তাহলে বিচারের আগে নাহিদ ইসলাম কিভাবে গণঅভ্যুত্থানের নায়ক এবং তারা আহ্বানে তো এক দফার আহ্বানে আমরা সবাই গিয়েছিলাম, যেটা অনেকে প্রশ্ন করার চেষ্টা করি না, আমি কোনো প্রশ্ন করতে চাই না। আমার কথা হলো, হ্যাঁ, নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দিয়েছিলেন। সেই নাহিদ ইসলাম কিভাবে এই ছাত্রলীগকে আসলে এনসিপিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন? তো এই যে কথাগুলো আমি বললাম, এখন দর্শকরাই আসলে বিশ্লেষণ করুক যে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে, জামাত করছে, এনসিপি করছে নাকি বিএনপি করছে। শেষ কথা হলো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা। দেখেন, আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি, পার্টি না কিন্তু কমিটি হয়েছিল, সেই কমিটির একজন নেতা ছিলেন যিনি মোহাম্মদ এজাজ, তাকে ঢাকা উত্তরের প্রশাসক করা হয়েছিল। তাহলে দলীয়করণ কে করলো? আচ্ছা, দেখেন ওই সময় যে ছাত্র উপদেষ্টা বিভিন্ন মিনিস্ট্রিতে দায়িত্ব পেয়েছিল, কারা ছিল? অধিকাংশ এনসিপির নেতা, এবং এখন এনসিপির দল করছে। তার মানে কি? তার মানে আপনি 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি কি সুবিধা নিয়েছেন এবং কোথায় কাকে নিয়োগ দিয়েছেন, আমার কাছে মনে হয় যে এটি যদি আমাকে বলতে বলেন তাহলে তো সময় লাগবে। মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনাব সার্জিস আলমের যে বক্তব্য ছিল, ওই বক্তব্য যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি সুবিধাভোগীর তালিকা করেন তাহলে 1 নম্বরে এনসিপি, 2 নম্বরে জামাত, এরপরে অন্যান্য দলের কথা আপনি বলতে পারেন। সর্বশেষ কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন, যেখানে তারেক রহমান বলছেন চাঁদাবাজি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে কথা, সেখানে নাকি মানে এগুলো বিএনপির অনেকে করছে। দেখেন, বাংলাদেশের সার্বজনীন সমস্যা কি? ছিনতাই, কিশোর গ্যাং, এরকম ধর্ষণ, নিপীড়ন আছে না? এই সংকটগুলো তো আছে। এখন এনসিপির মধ্যেও তো এই সংকট সৃষ্টি করে এরকম কাউকে পাওয়া যাচ্ছে, জামাতের মধ্যেও তো অহরহ এখন পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে এরকম অপরাধ করছে বিএনপির মধ্যেও আছে, সাধারণ মানুষও আছে। অর্থাৎ এই যে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এগুলো সার্বজনীন সমস্যা। হচ্ছে ধরেন খুব স্বাভাবিকভাবেই উনি এখন একটা রাজনৈতিক দলে আছেন, হয়তো এর আগে আরেকটা রাজনৈতিক দলে ছিলেন, সেই দলে থাকা অবস্থায় উনি আরেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়েছেন দেখে এনসিপিও কোনো দলের দ্বারা পরিচালিত হবে, ব্যাপারটা এরকম না। আসলে এনসিপির আলাদা একটা রাজনৈতিক আইডিওলজিক্যাল জায়গা আছে, আলাদা কর্মসূচি আছে, এনসিপি সেই অনুযায়ী কর্মসূচি করে। তাহলে আপনি কি ধরেন আমরা 5ই অগাস্টে আমার কালচারাল অঙ্গনকে একত্রিত করে আমরা একটা কনসার্টের জন্য কাজ করেছি, তো এটা কি জামাতের পরামর্শে কনসার্ট হয়েছে কিনা, মানে এই প্রশ্নটা যদি আমরা ইভেন সামনে নিয়ে আসি, এরকম অসংখ্য বিষয় আছে। আমরা পহেলা বৈশাখে আমাদের যে কর্মসূচি যেভাবে উদযাপন করার আমরা সেভাবে করেছি। জামায়াত খুব স্বাভাবিকভাবে তাদের আইডিওলজিক্যাল জায়গাতে এটা যায় না। আমরা সংসদে দাঁড়িয়ে 71-এ মুক্তিযুদ্ধের প্রশ্নে যে সংজ্ঞায়নটা করা হয়েছে, সেখানে আমরা আমাদের লিখিত অপিনিয়ন জানিয়েছি, যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই জামাত এটাতে এগ্রি করে না।
তো সেই জায়গায় আমরা আমাদের দলীয় অবস্থানটা যখন রাখা দরকার তখন যেভাবে রাখা দরকার আমরা সেভাবে রেখেছি। আমাদের আদর্শিক জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে হয়তো তাদের মন মতো হবে না, কারণ তাদের মন মতো হয়ে গেলে তো আমরা তাদের টিম হয়ে গেলাম। আমরা কারো টিম হইতে আসি নাই, আমরা আমাদের রাজনীতিটা করতে আসছি। এখন ভাই যে জিনিসটা বললো আসলে যে আমরা আমাদের জায়গা থেকে এই যে ধরেন মামলা টামলা এই যে বিষয়গুলো বললো, খুব স্বাভাবিকভাবে এটা ট্রু যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু মামলা হয়েছে, ধরেন 200টা নাম দিয়েছে, 200টার মধ্যে হয়তো 100 জন অপরাধী, 100 জন না, এরকম অনেক জায়গায় হয়েছে, কোথাও 50 জন, কোথাও 20 জন অপরাধী না। কিন্তু এটা কিভাবে হয়েছে? ওই তখন বিএনপির হঠাৎ করে যারা নেতা বনে গেল তারা এই মামলা বাণিজ্যটা কিভাবে করেছে, তারা আগে নামের তালিকা তৈরি করার সময় একবার নাম দিবে না ওই তালিকায়, এই জন্য টাকা নিয়েছে। এরপরে আবার ওই নামটা দিয়ে নামটা কাটানোর জন্য আরেকবার টাকা নিয়েছে। এরপরে যখন এজাহার হয়ে গেল তখন জামিনের জন্য আরেকবার টাকা নিয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী এভাবে লুটপাট করে খেয়েছে মানুষকে। এক সেকেন্ড লেয়ার, এখন আপনি আবার যদি নিরাপরাধ মানুষদেরকে এখন জামিন আমার সমস্যা নেই, কিন্তু আমি যখন দেখি দীপু মনির জামিন হয়ে যায়, আমি যখন দেখি শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়ে যায়, তাদেরকে যদি রাশেদ খান নিরপরাধ বলতে চায় তাহলে এর চেয়ে আমাদের জন্য তাদের জন্য লজ্জার কিছু হইতে পারে না। আমি দেখি আমার জেলা ছাত্রলীগের যিনি সভাপতি, যার অত্যাচারে জেলার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সে জামিন হয়ে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। আমি যখন দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে ওইখানকার যে আওয়ামী লীগের এমপি ছিল 5 বার বা 6 বারের এমপি, সেই এমপিকে কমিটমেন্ট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের ভোটগুলো নিয়েছে, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ভোটগুলো নিয়েছে এবং নির্বাচনের 7 দিন পরে তাকে জামিন করিয়েছে। এটা নির্বাচনের আগে কমিটমেন্ট ছিল। তো এইভাবে আপনি যদি যারা অপরাধী, যারা স্বৈরাচার, যারা মানুষকে জুলুমের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, আপনার অসংখ্য নেতাকর্মীকে জুলুমের মধ্যে নিয়ে গিয়েছে, তাদেরকে যদি আপনি এভাবে জামিন করে দেন শুধু আপনার ওই কিছু ভোটের জন্য, শুধু আপনার পলিটিক্যাল স্টেক তৈরি করার জন্য, তাহলে আপনিও তো ওই একই দোষে দুষ্ট। এইটার সমালোচনা তো আমাদের করতে হবে, এটা আমরা ছাড় দিতে পারি না। এখন যে জিনিসটা মানে তাদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে কেন আমরা আমাদের জায়গা থেকে জামায়াতের সাথে গেলাম, উনি এটা হজম করতে পারতেছেন ওনার জায়গা থেকে। তাহলে আমি যদি প্রশ্ন করি, ধরেন ওই একটা সময় আমরা তো দেখছি ওনারা 18 কোটা সংস্কার আন্দোলন কিন্তু ছিল, সংগঠক হিসেবে ছিল, আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওইটুকু আমরা স্বীকারও করি, ওই মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই আন্দোলনে তখনও তো 18 সালে তো শেখ হাসিনা একজন স্বৈরাচার, এর আগেও তো তিনি 14তে ভোট লুটপাট করেছেন, 18তে লুটপাট করেছেন, তাহলে মাদার অফ এডুকেশন, জননী, এই হিসাবে তো তার আখ্যায়িত করার কিছু ছিল না, এটা তো তার করার প্রয়োজন ছিল না। ধরেন আমরা তো তখন এত কিছু বুঝি না, আমিও কিন্তু আন্দোলনে ছিলাম, কোটা সংস্কার আন্দোলনে, ওনারা কথা বলতো, আমরা শুধু অংশগ্রহণকারী ছিলাম ওই টাইমে। তাহলে ওই পরিস্থিতি অনুযায়ী এটা করলো এক। দ্বিতীয়ত, যেই বিএনপি 30 বছর ধরে জামায়াতের সাথে জোটে, তাহলে তো এই বিএনপিকে প্রশ্ন করা উচিত তার জীবনে আপনার ওই বিএনপির সাথে যাওয়া উচিত না যে বিএনপি জামাতের সাথে 30 বছর জোটে। আমি জামাতের সাথে জোটে গিয়েছি, আপনি যদি আমাকে একবার প্রশ্ন করেন, আপনার তো উচিত তারেক রহমানকে 30 বার প্রশ্ন করা যে উনি কেন জামাতের সাথে গেলেন। খালেদা জিয়াকে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল যখন উনি বেঁচে ছিলেন, যে কেন জামাতের সাথে গিয়েছিল, কেন মন্ত্রী বানিয়েছিল, কেন গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, কেন জামাতের আমিরের সাথে খালেদা জিয়া এক স্টেজের পাশাপাশি চেয়ার শেয়ার করেছিল। তাহলে ওই উত্তরটা তাকে বিএনপিকে দিতে হবে, তারপর আমরা এনসিপি দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই বিএনপির সাথে যদি রাশেদ ভাই যাইতে পারে, আমরা ওই জামাতের সাথে কেন যাইতে পারবো না যেই জামাত আমার এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিল, যারা আমার সংস্কারটা এখনো চাচ্ছে, যারা লুটপাট করতেছে না, চাঁদাবাজি করতেছে না, এই ধরনের খুবই নগণ্য অভিযোগ আসলে সেগুলো ব্যবস্থা নিচ্ছে। তাহলে আমি তো এই সেন্টিমেন্টটা জনগণেরটা ধরে আমি তুলনা করেছি, আমি তো মন্দর ভালো যেটা আমি তো সেটার দিকে যাব। আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি। আমরা একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, ভাই বলল যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই 12 তারিখে। আমাদের কখনো, আপনি ফুল স্টেটমেন্টগুলো দেখবেন আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা কখনো বলি নাই যে আমরা নির্বাচন চাই না, বরং আমরা বলেছি ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে নির্বাচন করেন, কিন্তু তার আগে আমাদের এই গণভোটের নিশ্চয়তা লাগবে, আমাদের তার আগে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের যে রোড ম্যাপ কীভাবে বাস্তবায়ন হবে আমাদের এটা লাগবে। আমরা স্থানীয় নির্বাচন চেয়েছি, তাহলে আমাদের রাজনৈতিক দল হিসেবে কিছু এজেন্ডা থাকবে। আমার এজেন্ডা যদি রাশেদ ভাই ঠিক করে দেয়, বিএনপি ঠিক করে দেয়, তাহলে তো আমি আলাদা কোনো দলই হইলাম না। তো আমরা একেবারে শেষ পর্যন্ত, আমার তো কিছু বলতে, ভাই তো অনেকক্ষণ বলছেন, আমি যদি কিছুই না বলি তাহলে তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে আসলে কি, দেখেন আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমাদের কর্মসূচি করছি। ভাইরা বলছেন যে ওই টাইমে অনেক সুযোগ সুবিধা ওই তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দল করেছি। বাংলাদেশে 71-এর পর থেকে আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দল সবচেয়ে বেশি যদি সরকারের সরাসরি সহযোগিতায় কিংস পার্টি হিসেবে জন্ম নেয়, সে দলটার নাম বিএনপি। তাহলে ভাইকে উত্তর দিতে হবে ওই বিএনপিতে উনি কিভাবে গেলেন।
এই বিএনপি তখন জন্ম হয়েছে যখন মেজর জিয়াউর রহমান দেশ চালাচ্ছেন, এবং এই বিএনপি তৈরি করার জন্য মেজর জিয়াউর রহমান ডিজিএফআই তৈরি করেছিলেন। ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ থেকে শুরু করে, জাসদ থেকে শুরু করে আরো বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, তাদের ঘরে ঘরে পাঠিয়ে মানুষদেরকে বিএনপিতে নিয়ে এসেছেন। তাহলে সেই বিএনপিতে গিয়ে রাশেদ ভাই তো আমাদেরকে এই জিনিসটা বলতে পারেন না। ইভেন আমার নাহিদ ইসলাম, এটা ট্রু, উনি যে বললেন যে আমরা দল গঠনের আলোচনা হয়েছিল, হ্যাঁ আলোচনা হয়েছিল, কারণ সে তো আমার অভ্যুত্থানের সহযোদ্ধা, তার সাথে তো আমরা একসাথে রাজনৈতিক দল যদি করে একসাথে করব। কিন্তু একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেদিন আমার দল আত্মপ্রকাশ করে তার আগেই নাহিদ ইসলাম ওইটা ছেড়ে চলে এসেছিল। যেদিন আসিফ মাহমুদ আমার সাথে দলে যুক্ত হয় তার আগেই আসিফ মাহমুদ এটা ছেড়ে চলে এসেছিল। ওইটুকু তারা তাদের জায়গা থেকে করেছে। এবং আমরা আমাদের এই পুরো সময়টাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিছু ভালো কাজ করেছে, এগুলো কিন্তু অত সুনাম পাবেন না, রাশেদ ভাইয়ের মুখে কখনো পাবেন না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যত কিছু সমালোচনা এই দেয় আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে সুনামগুলো আমাদেরকে দেন, সেটা আবার রাশেদ ভাইরা দিবেন। যে আপনাদের